মামি আমাকে একবার বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান। তাই তিনি প্রায় আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন। একদিন বাড়িতে আমি ছাড়া অন্য কেউ ছিল না। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। মামি আমাকে তার ঘরে ডাকলেন। যখন ঘরে ঢুকলাম মামিকে দেখে আমি চমকে গেলাম, কারণ তিনি খুব ছোট পোশাক পরেছিলেন এবং সত্যি দারুণ লাগছিল। মামা তখন কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলেন। কাজের খাতিরে মামি আমাকে একদিন অন্ধকারের অজুহাতে তার ঘরে ডেকেছিলেন। এক রাতে যখন আমি একসাথে ঘুমাচ্ছিলাম, মাঝরাতে হঠাৎ করে আমি কিছু অদ্ভুত অনুভব করলাম। চোখ খুলতেই যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। আমার নাম পঙ্কজ। আমি ২০ বছর বয়সী যুবক। আমার মামি ছিলেন অনেক সুন্দর আর অনেক ফর্সা যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যাবে। মামা ও তার রূপের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিল মা। আমি সবসময় মডার্ন ড্রেস পরতে ভালোবাসতেন, যা তাকে আরও আকর্ষণীয় করত। বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও, কারণ আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পর আমার ছুটি শুরু হয়েছিল। তাই আমি বাবার কাছে অনুমতি নিয়ে মামার বাড়িতে ছুটি কাটাতে যেতে চেয়েছিলাম। মামা বিয়ে মাত্র ৩ মাস আগে হয়েছে, তাই আমার বাবা মা আমাকে সেখানে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি অনেক বছর ধরে মামার বাড়িতে যাইনি, এমনকি তাদের বিয়েতে যেতে পারিনি, কারণ তখন আমার পরীক্ষার সময় ছিল। মামার সঙ্গে দেখা করার জন্য আমি খুব আগ্রহী ছিলাম এবং নতুন মামিকে দেখতে চাইছিলাম। বাবার কথা ছিল যে আমরা পরে কখনো দেখা করতে পারব, কিন্তু আমি তখনই যেতে চাইছিলাম। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে মামার বাড়িতে যাওয়ার জন্য রাজি করালাম। মাঝে মাঝে ভাবি হয়তো ভালো হতো যদি তখন মামার বাড়িতে না যেতাম, কারণ এত কম বয়সে মামি আমার সাথে এমন কিছু করবে যা আমি ভাবতেও পারিনি। একটি নতুন অভিজ্ঞতার সন্ধানে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এসেছিল। রবিবার একটি দিন যখন আমার বাবা আমাকে মামার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের পৌঁছানোর পর দেখি বাড়ির বাইরের দরজা তালাবদ্ধ। মনে হলো মামা ও মামি হয়তো কোথাও গেছেন। বাবা ফোন করার পর জানতে পারলাম তারা শপিং করতে বেরিয়েছেন এবং বাড়িতে ফিরতে কিছুক্ষণ লাগবে। তাই আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় ১ ঘন্টা পর মামা ও মামি বাড়িতে পৌঁছলেন। বাবা বাইরে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন আর চলে গেলেন আমাকে রেখে, এবং আমরা সবাই একসঙ্গে বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। আমি তখন স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এবং আমার বাইকে বসেছিলেন। বাড়িতে ঢোকার পর মামি স্কার্ফটি খুলে ফেললেন। আমি দেখতে পেলাম আমি যেন কোনো সিনেমার নায়িকার মতো লাগছিল, খুবই সুন্দর। মামা ছিলেন সাধারণ দেখতে, কিন্তু আমি সত্যিই আকর্ষণীয় ছিলেন। অন্যদিকে মামা হঠাৎই আমাকে ডাকলেন, পঙ্কজ, কি দেখেছ তুমি? অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছি। তার ডাকে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম, তবে দ্রুত সামলে নিয়ে বললাম, আমি ভালো আছি, এবং আমাকে আলিঙ্গন করলাম। এতদিন পর আমাকে দেখে মামা খুবই খুশি হলেন, আর মামি ও স্নেহে জড়িয়ে ধরলেন। আমার মনে হচ্ছিল যে আমরা অনেক দিনের পরিচিত। এখন ২ দিন ধরে মামার বাড়িতে ছিলাম। আমি আমার প্রতি পুরোপুরি যত্নশীল ছিলেন এবং আমার জন্য সব কিছু ঠিক রাখছিলেন। মামা ও মামিকে দেখে মনে হচ্ছিল আমি নিশ্চয়ই আমার ছুটির পুরো সময়ে এখানে কাটাব। তবে আমি জানতাম না যে আমার এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে এমন একটি মোড় নিতে পারে যা আমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেবে। আমি আসার পর থেকে লক্ষ্য করেছিলাম আমি আমার সামনে ছোট পোশাক পরে চলাফেরা করত। আমার কাছে বিষয়টা অবাক করা ছিল। আমি মাঝে মাঝে তার দিকে চেয়ে থাকতাম। আমি মনে মনে ভাবতাম এসব মামির কাছে সামান্য, কারণ তিনি শহরে থাকেন আর শহরের সবাই এরকমভাবে চলাফেরা করে। আমার কাছে অন্যরকম লাগত, কারণ আমি গ্রাম থেকে এসেছিলাম, সেখানে কেউ এভাবে চলাফেরা করত না। আমি আসার পর থেকেই মামি আমার অনেক কাছাকাছি থাকতে শুরু করেছিল। তার এমন ব্যবহারে আমি মাঝে মাঝে ভাবতাম আমরা অনেক আগে থেকেই পরিচিত। তৃতীয় দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন বেলা ৪টা। ঘরে বেরিয়ে দেখি মা ব্যাগ গোছাচ্ছেন। তাকে ব্যাগ প্যাক করতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, মামা, আপনি এত সকালে কোথায় যাচ্ছেন? মা বললেন যে তাকে একটি জরুরি কাজে ২ মাসের জন্য বিদেশে যেতে হচ্ছে। আমি হতাশ হয়ে বললাম, কি বলছেন মামা? আমি তো এখানে মাত্র ২ দিন হলো এসেছি, আর আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আমি আপনাকে যেতে দেব না। মামা আমাকে বোঝাতে লাগলেন।
এটা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমি নিজেকে বোকা মনে করব। এই প্রজেক্টের কাজের অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে একটি ভালো পদে এনে দিতে পারে। মামার কথার গুরুত্ব বুঝতে পেরে আমি আর কিছু বললাম না। বললাম, ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি বাবাকে জানিয়ে দিচ্ছি এবং আমি নিজে বাড়ি চলে যাব। বাবা এসে আমাকে নিয়ে যাবে। কারণ আপনি না থাকলে আমি এখান থেকে কি করব? মামা বললেন, পঙ্কজ, এখন আমি চলে যাচ্ছি। তুমি এখানেই থাকবে এবং তোমার মামির খেয়াল রাখবে। আমার ফিরে আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মামা না থাকলে আমি বাড়িতে একা কিভাবে থাকব? মামা আরও বললেন, মনে রেখো, তোমার মা আমি অন্ধকারে থাকতে ভয় পায়, তাই তাকে যে কোনোভাবে সাহায্য করতে দ্বিধা করবে না। আমি তখন কিছুটা অস্থির হয়ে পড়েছিলাম এবং আমি অন্ধকারে ভয় পাই, এটা আমার কল্পনাতেও ছিল না। মামির সম্পর্কেই নতুন তথ্য আমাকে কিছুটা হতাশ করেছিল। প্রথমে তো আমি রাজি হতে চাইছিলাম না, কিন্তু মামা জোর করার জন্য তার কথা আমাকে শুনতে হলো। তারপর আমি মামির দিকে তাকালাম। আমার কথা শোনার পর মামি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিলেন। মনে হলো আমার এখানে থাকার কথা শুনে তিনি অনেক খুশি হয়েছিলেন। আমি মাকে সাহায্য করতে লাগলাম, তার কাপড় গুছিয়ে রাখতে এবং পরে তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে। মামাকে বিদায় জানিয়ে আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে তখন শুধু আমি এবং আমি মামার সঙ্গে শহরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু মামার বেরিয়ে যাওয়ায় সবটা ভেস্তে গেল। তবে এটি ভাবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল, মামির সঙ্গে থাকার অভিজ্ঞতা অপেক্ষাকৃত বিশেষ হতে পারে। মামা চলে যাওয়ার পর রাতে নিজের ঘরে বসে মোবাইলে গেম খেলছিলাম। কিছুক্ষণ পর গেম খেলে বিরক্ত লাগে। ভাবলাম টিভি দেখা যাক, তাই বসার ঘরে গিয়ে টিভি চালিয়ে বসলাম। একটু পর মামি এসে হেসে বললেন, কি রে পঙ্কজ, মামা চলে যাওয়ার পর কি তোমার এই বাড়িতে মন বসছে না? আমি আমার পাশে এসে বসে গল্প করতে থাকলেন। তার কথাগুলো শুনতেও আমার অনেক ভালো লাগছিল। আমি ভাবিনি যে আমার সাথে এত ফ্রি হয়ে কথা বলবেন। একদিন মামি আমাকে বললেন, চলো বাইরে একটু ঘুরে আসি। তারপর তিনি স্কুটার নিয়ে বের হলেন এবং আমাকে আইসক্রিম খেতে নিয়ে গেলেন। আমি মামির পেছনে বসেছিলাম। হঠাৎই আমার হাত অজান্তে তার কোমরে স্পর্শ করে। এতে আমি খানিকটা অস্বস্তিতে পড়েন, তাই আমি দ্রুত হাত সরিয়ে নেই। কিন্তু পরে আমি নিজেই আমার হাত ধরে কোমরের কাছে রাখলেন। আমি ঠিক বুঝতে পারছিলাম না এটার মানে কি হতে পারে। আইসক্রিম খেয়ে ফিরে আসার সময় বাড়িতে ঢুকে দরজা বন্ধ করার পর হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল মুহূর্তে। আমি তখন মামির পিছনে দাঁড়িয়েছিলাম। ভয়ে মামি আমাকে শক্ত করে ধরে ফেললেন। তার এই আচরণে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম। বড় হওয়ার পর এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। বুঝতে না পেরে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি প্রায় 5 মিনিট ধরে আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং তারপর হঠাৎ করে আলো আবার চলে এলো। আলো আসতেই তিনি সোজা হয়ে আমাকে ছেড়ে দিয়ে বললেন, মাফ করে দাও। অন্ধকারে আমি ভয় পেয়েছিলাম এবং মৃদু হাসি দিয়ে তার ঘরে চলে গেলেন। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যেখানে ঠিক হচ্ছে না। কিছু সময় পরে মামার বলা কথা মনে পড়ল। মামা বলেছিলেন, আমি অন্ধকারে ভয় পাই এবং তোমার দায়িত্ব তার দেখাশোনা করা। তখন বুঝলাম আমাকে অন্ধকারে অজুহাত দেখিয়ে জড়িয়ে ধরেছিলেন। রাতের বেলা আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু মামি কথা বারবার আমার মনে চলে আসছিল। তিনি ছিলেন বেশ আধুনিক আর আমি তো এক গ্রামের ছেলে, তাই তার আচরণগুলো আমার জন্য খুবই বিশেষ লাগছিল। হয়তো তার কাছে সামান্য ছিল। পরের দিন সকালে উঠে দেখি আমি রান্নাঘরে চা তৈরি করছেন। তার দিকে তাকাতে কিছুটা অস্বস্তি হচ্ছিল, কারণ তিনি এখনও রাতে নাইট ড্রেস পরে রান্না করছিলেন এবং তিনি মনে হয় আমাকে তা করছিলেন। যখন আমি পানি পান করতে কিচেনে গেলাম তখন মামি আবার আমাকে জড়িয়ে ধরলেন। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ আগের দিনের ঘটনা এখনও আমার মাথা থেকে বের হয়নি। তিনি হাসি মুখে বললেন, আরে পঙ্কজ, কিসের এত লজ্জা? আমি জানি এসব তোমার জন্য নতুন, কিন্তু গত রাতে আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম। যদি তোমার খারাপ লাগে তাহলে আমাকে মাফ করে দিও। এরপর তিনি বলেন, আর হ্যাঁ, আর যে তোমাকে জড়িয়ে ধরেছিলাম সেটা আমি মজা করেই করলাম। তুমি আমার ভাগিনা, আমার ছেলের মতো, এবং আমি তোমার মামি, তাই তোমার সঙ্গে মজা করার অধিকার আমার আছে। মামির এই আচরণে আমি কিছুটা হাসলাম, কিন্তু তার এমন আচরণগুলি আমার মনে নতুন এক অনুভূতি তৈরি করতে শুরু করল।
আচমকা মনে হলো আমি এখন বড় হয়ে যাচ্ছি। আর মামা হয়তো বুঝতে পারেনি যে এমন কিছু ঘটতে পারে। কিছুদিন পর এক সন্ধ্যায় সমস্যা খাওয়ার ইচ্ছা হলো। ভাবলাম আমি কে বলবো, তাই তার ঘরের দিকে গেলাম। মামির ঘরের দরজা সামান্য খোলা ছিল, তাই অনুমতি ছাড়াই ঢুকে পড়লাম। তিনি বালিশে হেলান দিয়ে মোবাইলে দেখছিলেন। আর তাকে এই অবস্থায় দেখে আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। দরজার কাছে দাঁড়িয়ে আস্তে করে তাকে ডাকলাম, কিন্তু তিনি শুনলেন না। মোবাইলে মনোযোগ থাকার কারণে আমার ডাক্তার কানে পৌঁছায়নি। একটু সাহস সঞ্চয় করে ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি যখন মামির মোবাইলের দিকে তাকালাম তখন চোখ কপালে ওঠার মতো। অবাক হলাম। যা দেখেছিলাম তা আমার কাছে একদম নতুন ছিল। খানিকটা অস্বস্তি হচ্ছিল। তাই তাড়াতাড়ি দরজার কাছে ফিরে গিয়ে মামিকে একটু জোরে ডাকলাম। মামি হঠাৎ চমকে উঠে বসে শাল গায়ে জড়ালেন এবং কিছুটা বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? আমি বিষয়টি এড়িয়ে গিয়ে শুধু বললাম, কিছু না। তারপর নিজের ঘরের দিকে চলে গেলাম। ঘরে ফেরার পথে মনে পড়ছিল মামিকে আজ একটু আলাদা লাগছিল। রাতের বেলা ভারী বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় মামি আমাকে ডাকলেন। আমি তার ঘরে গেলে মামি আমাকে আলিঙ্গন করলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি বেশ সুন্দর লাগছিলেন। আর ধীরে ধীরে আমি আমার অনুভূতিগুলো বুঝতে পারছিলাম। মামি বললেন, পঙ্কজ, তুমি যতক্ষণ না লাইট আসে ততক্ষণ তুমি আমার কক্ষে থাকতে পারো। আমাকে অন্ধকারে ভয় লাগে। আমি সেখানে থাকতে রাজি হলাম। আমরা কিছুক্ষণ ধরে কথা বলতে লাগলাম। মামি আমাকে জানালেন, মামি ও মামা খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। তিনি বললেন, আমার ও তোমার মামার 1 বছর আগে প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং আমাদের প্রেম এত দ্রুত বাড়তে থাকে যে আমরা কিছুদিনের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিই। গল্প করতে করতেই সময় চলে যায়। যখন আমি ফের ঘরে যাওয়ার কথা ভাবছিলাম তখন আমি আমার হাত ধরে বললেন, পঙ্কজ, যদি তোমার আপত্তি না থাকে তাহলে কি তুমি আজ রাতে আমার ঘরে থাকতে পারো? আমার মনে কোনো দ্বিধা ছিল না, কারণ আমি ছিলাম একা। তার সাথে গল্প করতে আমার বেশ ভাল লাগত। তাই আমি রাজি হয়ে গেলাম। আর মামা আমাকে আগেই বলে রেখেছিলেন যে মামির খেয়াল রাখতে সারা রাত বৃষ্টির আওয়াজ চলছিল এবং আমি ঘুম থেকে উঠে দেখলাম আমি অত্যন্ত আনন্দিত, যা আগে কখনো আমি তার মুখে দেখিনি। ব্রেকফাস্টের সময় তিনি আমাকে বলেছিলেন, এখন বৃষ্টির দিন, তাই তুমি আমার ঘরে থাকতে পারো। মামি আমাকে বলেছিল, যদি তোমার কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে বিনা বিদায় জানাতে পারো। রাতে আমরা গল্প করছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করল। মামির কথাগুলো কিছুটা অস্বস্তিকর লাগছিল, যদিও ঠিক বুঝে উঠতে পারছিলাম না কেন শরীর খারাপ লাগল। কোনোভাবে তার ঘরে বসে রইলাম। এখানে আসার পর থেকে মামি আমাকে রোজ রাতে 1 গ্লাস করে দুধ পান করতে দিতেন। আর আজও তিনি দুধের গ্লাস নিয়ে আসলেন। আমি খেতে খেতে গল্প চালিয়ে যেতে থাকলাম। এক সময় অজান্তেই ঘুমে ঢুলতে শুরু করলাম। আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। আমি সৌন্দর্য যেন মনে গেঁথে যাচ্ছিল, তবে মনে নানারকম চিন্তা ভিত করেছিল। তার পরের দিনের কথা মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। যখন দেখলাম আমি বাইরে গেছেন আর তার ফোনে বারবার কল আসছে। হঠাৎ পেটে আবার ব্যথা শুরু হলো। আমি তখন বাবাকে ফোন করে জানালাম যে বাড়ি ফিরতে চাই। বাবার কথায় আমি কিছুটা বিরক্ত হয়ে বললেন, কি তোমার মামা কি তোমাকে বলেনি যে আমাকে দেখতে হবে? এখনই যেতে পারবে না? মামির কথা শুনে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম। কোনো সম্পর্ক আর কি দেখার কথা, সবকিছু যানজট পাকিয়ে গেল। আমি যখন বিষয়টা জানতে চাইলাম তিনি বললেন, আমি জানি না, তবে তোমার এখানেই থাকতে হবে। মামি আমাকে যেতে না দেওয়ার জন্য জোর করছিলেন, কিন্তু পেটের ব্যথা ততক্ষণে বেড়েই চলেছিল। এই অবস্থায় আমি বেশ অস্থির হয়ে উঠেছিলাম, কারণ ব্যথা কমার কোনো লক্ষণ ছিল না। আমি প্রতিদিন নতুন কোনো কিছুতে নিজেদের আনন্দিত রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না কেন আমি এমন অনুভূতি পাচ্ছিলাম। এমন অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল। মামা বাইরে গেছেন প্রায় 1 সপ্তাহ। সন্ধ্যা 7টায় বাড়ির বেল বেজে ওঠে। আমার হৃদয় টনটন করতে লাগল। আমি দেখলাম আমি আমার উপর হাত দিয়ে ঘুমিয়ে আছে। বেল লাগাতার বেজে চলছিল, ফলে আমি দরজা খুলতে গেলেন। দরজা খুলতেই পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশ দেখে আমি কিছুটা ভয়ে পড়ে গেলেন। পুলিশ স্বামীকে জিজ্ঞাসা করলেন, আপনার আসল উদ্দেশ্য কি? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এদিকে আমার পেছনে বাবা মাকে নিয়ে এসে হাজির হলেন। আমার মামার হাতে বেশ কিছু ফাইল ছিল।
হঠাৎ আমি বলে উঠলাম, মামা, আপনি তো কাজের জন্য 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। এরপর বাবার দিকে ফিরে জিজ্ঞাসা করলাম, সব কিভাবে ঘটছে? বাবা আমাকে জানালেন, যখন তোমাকে এখানে রেখে আসি তখন আমি থানায় গিয়েছিলাম। সেখানে এমন এক মেয়ের সম্পর্কে জানতে পারি যার খোঁজ আমার সহকর্মীরা করছিল। আমি মেয়েটিকে চিনতে পারিনি, তবে সোশ্যাল মিডিয়ায় তোমার মামার ছবি দেখে বুঝলাম আসলে তোমার মামা নাম পরিবর্তন করে পরিচয় লুকিয়ে তোমার মাকে বিয়ে করেছেন। মামার ফোন কেটে যাওয়ার পরেই বাবার কাছে বিস্ময়কর তথ্য এলো, মামা আর মামি বেআইনি কাজে জড়িত ছিলেন এবং অন্যদের ফাঁদে ফেলেছিলেন। এভাবে টাকা ইনকাম করতেন, আমার সাথে এমনটা ঘটাতে চাইছিল। তখনই বুঝলাম কেন আমার পেটে এত অস্বস্তি হচ্ছিল। মামা সম্ভবত লুকিয়ে আমাকে এমন কিছু পান করেছিলেন যাতে আমার অস্বাভাবিক লাগছিল, আর মামিও তা জানতেন। গত রাতের ঘটনাগুলো মনে করতে শুরু করলাম। মনে হলো মামা আর মামি সম্পর্কের মূল্য না দিয়ে কেবল দ্রুত টাকা কামানোর মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হলো কেন মামা এত দ্রুত এই শহরে উন্নতি করলেন। আমি মামার আতিথ্য উপভোগ করতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে ধোঁকা দিয়েছেন। বাবা বিষয়টি নিয়ে খোঁজ না করলে হয়তো আমি আরও বিপদে পড়তাম। আজকাল সম্পর্ক, ভালোবাসা, অনুভূতির কোনো মূল্য নেই। মনে হয় সবাই কেবল নিজের সাথেই চলে, তাই যা এক সময় ছিল এখন আর তা নেই। এই গল্পে প্রয়োজন বা আপনি ছদ্মবেশে থাকা মানুষও ক্ষতি করতে পারে। ফলে এমন কারো প্রতি অন্ধভাবে বিশ্বাস না করে প্রতিটি সম্পর্কে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা প্রয়োজন। মামা ও মামি দ্রুত অর্থ উপার্জনের লোভে সম্পর্কের সঠিক মূল্যায়ন করেনি, যা শেষে তাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছে। জীবনের সাফল্য শুধু অর্থের উপর নির্ভরশীল নয়, সম্পর্ক এবং সততার গুরুত্ব অনেক বেশি। বাবা নিয়মিত খোঁজ না নিলে গল্পের মূল চরিত্রটি আরও বিপদের মুখে পড়তে পারত। পরিবারের সঠিক যোগাযোগ এবং সম্পর্ক রক্ষার ফলে বিপদের সুরক্ষা পাওয়া যায়। জীবনে অনেকেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারে যা তাদের অভিজ্ঞতায় নেই, তবে এমন পরিস্থিতিতে সতর্কতা এবং অন্যের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই গল্পে মামা ও মামি প্রধান চরিত্রটির প্রতি স্নেহের আবরণ এ প্রতারণার ফাঁদ পাতেন। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে কাছের মানুষের আচরণ আমাদের বিভ্রান্ত করে। এই গল্প থেকে আমরা শিখতে পারি কেবল রক্তের সম্পর্ক কিংবা ঘনিষ্ঠতার উপর ভিত্তি করে সবার প্রতি অন্ধবিশ্বাস রাখা উচিত নয়। কোনো সম্পর্কই পুরোপুরি নিখুঁত নয়, তাই কারও প্রতি অযৌক্তিক বিশ্বাস বা অন্ধ আনুগত্য বিপজ্জনক হতে পারে। সতর্কতার সাথে সম্পর্কে মূল্যায়ন করতে পারলে ভুল বোঝাবুঝি এবং প্রতারণার হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব। গল্পের শেষে আমরা দেখতে পাই প্রধান চরিত্রটি অনুভব করছে যে সম্পর্ক, ভালোবাসা আর আন্তরিকতার চেয়ে অর্থ এবং স্বার্থ এখন মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই গল্পটি আমাদের শেখায় জীবনের সাফল্যের জন্য শুধু অর্থের পেছনে দৌড়ানো উচিত নয়, বরং সততা, নিষ্ঠা এবং সম্পর্কের মূল্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই মূল্যবোধ বজায় রাখলে আমরা দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল জীবনের দিকে এগিয়ে যেতে পারি। অন্যথায় মামির মতো অনেকেই তাৎক্ষণিক লাভের আশায় ভুল পথে চলে যান, যা শেষমেশ তাদের জন্য ক্ষতিকারক হয়। বন্ধুরা, আগামীকাল আবারও নতুন কোনো গল্প নিয়ে তোমাদের মাঝে আসব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।